তো ভাইয়া আপনার পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা বিএ। বিএ। আপনি তো গুগল সার্চ করতে পারেন, আর্টিকেল পড়তে পারেন। আপনি জাস্ট একটু একটু সার্চ জি করেন সায়েন্টিফিক মেথোডোলজি জিনিসটা কি, এবার এটার কয়টা স্টেপ আছে, হ্যাঁ, এই জিনিসটা একটু ইংরেজিতে সার্চ করেন, একটু পড়ে নেন। আপনি যখন পড়বেন তখন আপনি জিনিসটা খেয়াল করবেন যে সায়েন্টিফিক মেথোডোলজি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে। মানে মেথোডোলজিটার উপর মেথোডোলজি যেটার উপর বেস সেটা হচ্ছে অবজেক্টিভ রিজনিং এর উপর বা প্রমাণের উপর। এতটুকু কথা কি আপনি জি বুঝতে পেরেছেন? জি কি বলেছি বলুন ঠিক তো? আছে। আপনি বলতে চাচ্ছেন যে শুরু থেকে কিভাবে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে বিজ্ঞান ভিত্তিক সেই না 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 বিষয়টা না 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 জানার না জন্য। না সায়েন্টিফিক মেথোডোলজিটা, আবারও বলি একটু শুনেন, সায়েন্টিফিক মেথোডোলজি কাজ করে অবজেক্টিভ প্রমাণের উপরে, আচ্ছা অবজেক্টিভলি ভেরিফায়েবল প্রমাণের উপরে, যে প্রমাণগুলো আপনিও যাচাই করতে পারবেন, আমিও যাচাই করতে পারবো, অন্য বিজ্ঞানী যারা এটা সপক্ষে তারা যাচাই করতে পারবে, অন্য বিজ্ঞানী যারা এটা বিপক্ষে তারাও যাচাই করে দেখতে পারবে। এই প্রমাণের উপর যেহেতু বেস করে সায়েন্টিফিক মেথোডোলজি দাঁড়ায়, এবং একটা অনেক বড় স্ক্রুটিনির পরে, অনেক বড় আম, আম, আপনার পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন কোশ্চেনিয়ারের পরে, যখন যেহেতু আম, কোনো একটা কনক্লুশন আপনার থিওরির ইয়ে পায়, কোন একটা থিওরির মর্যাদা পায়, সেহেতু সায়েন্টিফিক থিওরি গুলাতে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট গুলাতে, সায়েন্টিফিক ক্লেম গুলাতে কি করা যায়, বা সায়েন্টিফিক এভিডেন্স গুলাতে কি করা যায়, যে আস্থা রাখা যায়। এটার জন্য আপনার নিজের যায় দেখতে হবে জিনিসটা এরকম না। আপনি যখন বিয়ে পড়েন, আপনিও দেখবেন, আপনি যখন কোন ইউনিভার্সিটিতে কোন একটা আর্টিকেল লিখতে যাবেন, কোন একটা সায়েন্সের বিষয়, যদি আপনার মনে করেন ইসে সায়েন্স থাকে, আপনার ধরেন ফাউন্ডেশনে কোন একটা সায়েন্সের সাবজেক্ট থাকে, সেখানে যে যখন আপনি কোন একটা আর্টিকেল লিখতে যাবেন সায়েন্স নিয়ে, যখন আপনি কোন সায়েন্টিফিক জার্নালের ইয়ে দিবেন, জি রেফারেন্স দিবেন, সেখানে যে আপনার টিচার কোশ্চেন করবে না যে তুমি এটা কেন মানতেছো, তুমি কি নিজে এটা দেখছো কিনা। কেননা হোল জি সিস্টেমটা, হোল আচ্ছা সিস্টেমটা নির্ভরযোগ্য একটা সিস্টেম। হোল সিস্টেমটা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার মতো একটা সিস্টেম। ওই সিস্টেমটা এরকম না অমুকে বলছে সঠিকই বলেছে, তমুকে বলেছে সঠিকই বলেছে, এর কাছেই ওই আসছে, অন্য কেউ দেখে নাই, সে নিজে একাই যেহেতু বলছে এটাতে ইমান আনতে হবে, এরকম সিস্টেম সায়েন্টিফিক সিস্টেম না। বুঝতে পেরেছেন শান্ত ভাইয়া? জি জি আপনি আপনি আচ্ছা যেভাবে ফারাজ বলছেন ভাই, এইভাবে আমি 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 আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি ফারাজ ভাই। মনে করেন যে আইনস্টাইন আইনস্টাইনের একটা তত্ত্ব, এখন একজন বিজ্ঞানী সে একটা মানে পেপার লিখলো যেটা দ্বারা আইনস্টাইনের তত্ত্বকে বাতিল করে দেওয়া হবে এবং সেই জিনিসটা প্রমাণ হয়ে গেল। তখন মানুষজন কি করবে? বলবে যে আইনস্টাইনের মতো বিজ্ঞানীর বিরুদ্ধে কথা কইছস কে? তুই তো সাতিমে আইনস্টাইন, তোর মানে কল্লা উড়াই দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এই হুঙ্কার দিয়ে কি বাদ বাকি বিজ্ঞানীরা তার কল্লা উড়াই দিবে? ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাই আপনি মিউট না করে ভাই, রাখছেন। এরকম তো কোনো প্রসিডিওর নাই ভাই। এবং ফারাজ ভাই, হেফাজতে বিজ্ঞান বলেও তো কোনো সংগঠনের দরকার নাই যে বিজ্ঞানকে হেফাজত করতে না ভাই, হবে। জীবনে দরকার হয় না ভাই। সমালোচকদের হাত থেকে মনে করেন কেউ একজন নিউটনের সমালোচনা করছে, তখন তো নিউটনের তবে সমালোচনা করার নিউটনের পার্সোনাল হিসেবে সমালোচনা করলে তো ভাই কেউ এটাতে সময় নষ্ট করতে যাবে না। কিন্তু যদি যেটা হয় যে নিউটনের কোন একটা তত্ত্বের বা কোন একটা রিসার্চ পেপারের যদি সমালোচনা করে এবং তাকে যদি মানে ধরাশায়ী করতে পারে, বা তাকে হচ্ছে নিউটনের কোন একটা তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারে, সেখানে কি করা হবে, তাকে আরো প্রেইজ করা হবে যে সে একটা সে ভালো তো কাজ নোবেল করছে। টোবেল পাওয়া যাবে নাকি? নোবেল টোবেল জি মানে 2-3টা নোবেল পাওয়া যাবে নাকি নিউটনকে ভুল প্রমাণ করতে জি, পারলে? সে যদি প্রমাণ দেখাইতে পারে যে নিউটন এখানে ভুল ছিল, তার প্রমাণের ভিত্তিতে যে প্রমাণ করলো যে ভুল, তারটাই সঠিক হিসাবে গ্রহণযোগ্য। আম, সে তাকে আর কি সঠিক, নিউটনের থেকে সেই বেশি সঠিক এরকমটাই মেনে নেওয়া হবে। কিন্তু নিউটন এত মহান বিজ্ঞানী, এর উপরে তুই কথা কইছস কে? এটা বলে তো তাকে থামায় দেওয়া হবে না বা তার মুখ বন্ধ করে দেওয়া হবে না, তাই না? না ভাই, সাতবে নিউটন বলে সায়েন্সে কোনো এরকম ইয়ে নেই।
তার মানে আপনি বলতে যাচ্ছেন বিজ্ঞানের জগতে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য বিষয় হচ্ছে প্রমাণ, যুক্তি, প্রমাণ, এগুলোই হচ্ছে বিজ্ঞানের জগতে মানে এক্সপেরিমেন্টাল প্রমাণ, যেটাকে আবার এবং ফলসিফায়েবল কিনা, জিনিসটা ফলসিফায়েবল কিনা যে দাবিটা করা হচ্ছে, এবং সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ আছে কিনা, এই হোল প্রসিডিউরের ভিতর দিয়ে যখন একটা কিছু যায় তখন সেই জিনিসটা, এবং আমার কাছে যখন এই অপশনও থাকে যে আমি চাইলে এই তত্ত্বটার সমালোচনা করতে পারি বা আরো বেশি প্রমাণ দিয়ে, এই অপশনটা যদি আমার থাকে এবং এটার জন্য যদি আমাকে ভয় না পাইতে হয়, যে মনে করেন নিউটনের সমালোচনা করার সময় আমার একটু ভয় লাগলো যে আমি যদি নিউটনের সমালোচনা করি তাহলে হয়তো কোনো একটা নিউটনের অনুসারী এসে আমার কল্লাটা ফালাই দিয়ে যাবে, এই ভয় যদি আমার পাইতে না হয়, তার মানে তো এটা একটা পুরো প্রসেসটা, পুরো প্রসিডিউরটা একটা ভালো একটা গ্রহণযোগ্য প্রসিডিউর, যেটার ভিতর দিয়ে আমরা সত্যের কাছাকাছি পৌঁছাতে পারি, নাকি ফারাজ ভাই? ইনশাল্লাহ ভাই, জি। এবং ফারাজ ভাই, আমরা যদি স্কুলে যদি দেখি যে আমাদেরকে স্কুলে একজন টিচার বিজ্ঞান শেখাইতেছে, সে কইলো জানোস রে পানির অণুরে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। মনে করেন একটা স্টুডেন্ট বললো যে না স্যার, আমি তো এটা বিশ্বাস করলাম না, এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান, আমি তো এটা মানবো না। তখন তো বাংলাদেশের কথা জানি না, কিন্তু ইউরোপ আমেরিকাতে যেটা হবে যে সেই ছেলেটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা দেয়া হবে যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায়। সেই হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটাও আবার পরীক্ষা করে দেখানো হবে যে এটা হাইড্রোজেন গ্যাস, একটা অক্সিজেন গ্যাস। তার মানে তো এই জিনিসটা পুরোপুরি যে কেউ যে কোনো জায়গা থেকে এই জিনিসটাকে কোশ্চেন করতে পারে। কোশ্চেন করলে সে যদি সেটার খরচ দিতে পারে, মানে সেই এক্সপেরিমেন্টের খরচটা যদি দিতে পারে, সে ল্যাবরেটরিতে যাওয়ার জন্য যদি খরচটা দিতে পারে, তাহলে তাকে সেই পরীক্ষাটাও করে দেখানো হবে। এখানে তো কোনো রাগ ঢাক বা লুকা ছাপার কিছু নাই, তাই না ফারাজ ভাই? না ভাই, নেই। তাহলে তো আমরা যেটা বুঝলাম যে এটা একটা পদ্ধতিটা ভালো, পদ্ধতিটার উপর আস্থা রাখা যায়, পদ্ধতিটার ভিতরে কোনো লুকাছাপা নাই, নির্ভরযোগ্য একটা পদ্ধতি। কিন্তু ধর্মের পদ্ধতিটা এবার আমরা যদি একটু বিবেচনা করি ফারাজ ভাই, আচ্ছা ফারাজ ভাই, আমরা কি এই প্রশ্নটা করতে পারি যে আল্লাহ যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে, আল্লাহকে কে সৃষ্টি করলো? এই কোশ্চেনটা কি ইসলামে জায়েজ হবে? ইসলামের ভিতরে থেকে এই কোশ্চেন করা যাবে? না ভাই। ওমা, আমি যদি বলি হাদিসের রেফারেন্স দিয়ে যদি আমি বলি নবী মোহাম্মদ একটা লম্পট ছিল, সে একটা শিশু মেয়ের সাথে যৌনকর্ম করেছে, এটা বললে আমার কি হবে ফারাজ ভাই? আল্লাহু আকবার করা হবে ভাই আপনাকে। আমাকে আল্লাহু আকবার করবে না? আচ্ছা, তার মানে এই বিষয়ে কোনো কিছু সংশয়, সন্দেহ, কোনো ধরনের প্রশ্ন তোলা কিছু, আচ্ছা ইসলামের শরীয়তের কোনো একটা বিধান নিয়ে যদি আমি একটা প্রশ্ন তুলি, আমারে তো মেরে ফেলা হবে নাকি? মানে আপনি যদি বলেন যে আপনি এটা বিশ্বাস করেন না, তাহলে ভাই আপনি আল্লাহু আকবার হয়ে যাবেন। আল্লাহু আকবার হয়ে যাব। তাহলে এই এবং তাইলে তো দেখা যাচ্ছে যে, আচ্ছা আমি কি কোন নবী সম্পর্কে কোনো সমালোচনা করতে পারবো না ফারাজ ভাই? মানে মনে করেন আমার কাছে মনে হচ্ছে এটা একটা খারাপ কাজ হয়েছে, আমি করতে পারবো? প্রত্যেক নবী ইসলামের ধারণা অনুযায়ী পাক পবিত্র এবং মাসুম, তাদের কোনো ভুল হইতে পারে না। আপনি যদি তাদের সমালোচনা করেন, আপনাকে আল্লাহু আকবার করতে হবে। ও আচ্ছা, এই পদ্ধতিটাকে কি একটা রিলায়েবল সোর্স অফ নলেজ বলা যেতে পারে তাহলে ফারাজ ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই। কি জানি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল হুরাই, কি জানি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আল্লাহ তো নিজে বলে দিচ্ছে, এটা তো কোনো সন্দেহ নেই। এটা তো রিলাই না করলে কোথায় রিলাই করবেন? আচ্ছা শান্ত, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই পদ্ধতিটা একটা রিলায়েবল পদ্ধতি কিনা? এই যে দেখছেন আসিফ ভাই পারলো না, শেষ। আসিফ ভাইয়ের কিন্তু খেলা শেষ হয়ে যেটা আমারে জিজ্ঞেস করছে কোরআনে কি বিশ্বাস করা যায় কিনা, রিলাই করা যায় কিনা। কোরআনে বলে দিচ্ছে কোরআনে রিলাই করা যায়, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য। এই বই লেখা আছে যে এই বইতে কোনো সন্দেহ নাই, এই কারণে আমাদের মেনে নিতে হবে যে যেহেতু এই বইতে লেখা আছে এই বইতে কোনো সন্দেহ নাই, সুতরাং এই বইতে কোনো সন্দেহ নাই। অফকোর্স। এই যে 1400 বছর পরে যায় আপনি যে এত ঘুরায় ছুড়ায় এত মানে বেস ঠিক করে করে পরে যায়, আপনি যে এরকম একটা কোশ্চেন করে আল্লাহকে আটকাইতে চাবেন, আল্লাহ তো এটা 1400 বছর আগে থেকেই জানে। এই জন্যই তো 1400 বছর আগেই আপনার মুখে যেন ছাপা ঘষে দেওয়া যায়, এই জন্য 1400 বছর আগে এটা দিয়ে গেছে না, কি যুক্তিটাই দিয়ে গেছে, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মানে এর থেকে বড় যুক্তি আর কি হইতে পারে? আচ্ছা শান্ত, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ধর্মের পদ্ধতিটা কি একটা
আপনি রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করতে পারেন কিনা? না, কোনোভাবেই না। আর বিজ্ঞানের যে পদ্ধতিটা সেটাকে কি একটা রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করা যায় কিনা? অবশ্যই যায়, মানে এগুলা তো আর উম, সবগুলা প্র্যাকটিক্যাল, মানুষ চাইলে এগুলা যাচাই বাছাই করতে পারে চাইলে। মানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে হ্যাঁ, আপনি সরাসরি চলে যাবেন, হ্যাঁ, বলবেন মানে যে আমার আপনি যে পরীক্ষা করে উদাহরণটা দেখাও। দিয়েছেন, দিছেন যে H2O, সেটা তো আমরা চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি H2O কেন হ্যাঁ, বললো। হয়তো আপনার 500 টাকা বা 1000 টাকা খরচ করতে হবে, 2-3টা টেস্ট টিউব কিনতে হ্যাঁ, হবে, তারপরে যে ল্যাবরেটরিতে গিয়ে আপনার বলতে হবে যে এটা করে দেখো, একটু হিট দাও বা এটা করো সেটা করো, তখন ওইটা ওরা করে দেখাবে এটা কেমনে করে। জি জি এতদিন জি পরে তো মনে নেই, ভুলে গেছি কিভাবে করে, যেন ইলেকট্রোলাইসিস না কি যেন করে। তো এটা করলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এটার জন্য আপনার একটু পয়সা খরচ করতে হবে আর কি। কিন্তু বিজ্ঞানের কোনো, মনে করেন আহ আপনাকে তো কেউ বলে নাই যে আপনি ইউক্লিডের জিওমেট্রিতে অন্ধভাবে মাইনা লন, এটা প্রমাণকরণ লাগবে না, অন্ধভাবে মাইনা লন, এটা তো কেউ বলে নাই, বরঞ্চ আপনাকে উপপাদ্য কইরা প্রমাণ করতে হয়েছে, উপপাদ্য কইরা আবার শেষে লিখতে হয়েছে প্রমাণিত। মনে আছে আপনি করছিলেন হ্যাঁ এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো হয়েছে, তার তার প্রমাণিত মানে লিখতে হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করতে হয়, তাই না? বৈজ্ঞানিক পদ্ধতির জি মানে মূল স্তম্ভটা তো হচ্ছে, বেসিকটাই হচ্ছে আপনার প্রমাণ করতে হবে জিনিসটাকে। জি। তার মানে তো এটা একটা রিলায়েবল সোর্স, তাহলে তো এখানে তো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য বিজ্ঞানীরা গিয়া কেচ্চা ফেলাবে এটারে। যে বিজ্ঞানী মানে ফাউল কথা কইব, অন্য বিজ্ঞানীরা গিয়া কেচ্চা লাইব। তো এটা তো সহজ জায়গা না, এটা তো খুব কঠিন জায়গা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ, বলেন। আপনার ফরাজ ভাইকে ধন্যবাদ। আমি এই পদ্ধতিটা জানতাম না যে কিভাবে ওই আর্টিকেল গুলা পড়লে আমি ওইগুলো জানতে পারবো। ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে ওপেন স্টেজ আছে না, ওখানে দেখলাম ওই মুশফিক মিনার আপনাকে মানে আহ, বলতেছে আপনি বাটপারি করেন। আপনি ওই কি যেগুলা জয়ীফ হাদিস ওইগুলা মানুষকে দেখাইয়া মানুষকে আহ, মানে বিভ্রান্ত করতেছেন, এরকম একটা অভিযোগ করে কোনটা এটা যদি আমাকে একটু দেখায় দিতেন, একটা উদাহরণ হিসেবে একটা দেখান তাহলে আজকে। আমি আমি দেখাতে পারতেছি না। আমি তার লাইভ কিছু শুনেছি, শুনে মানে আমি তাহলে ঢুকছিলাম। এতগুলো শুনেছেন, আমি- একটাও আমি- তো আপনার নিশ্চয় মনে আছে, একটাও মনে নাই? না না, শুনেন শুনেন, তারা এইভাবে স্পেসিফিক ভাবে বলে নাই। যখন আমি ঢুকছি তখন বলে আপনি মুমিন না নাস্তিক এগুলা পরিচয় দেন। আমি বললাম আমি ইসলাম ধর্ম আচ্ছা, পালন বুঝলাম, করি। সেটা বুঝলাম, কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন? মুশফিক মিনার তো আমার লাইভে এসে 3-4টা আমার লেখার 3-4টা, না 2টা না 3টা ভুল বাইর করছিল। আমার মানে প্রায় 500-র মতো লেখা আছে, এবং এক একটা লেখা মনে করেন 10,000-15,000 শব্দের, হ্যাঁ, বিশাল বিশাল এক একটা লেখা। এই 500 লেখার ভিতরে 3টা ভুল সে বাইর করতে পারছিল। তারপর নাচতে নাচতে আসছিল আমার লাইভে, আইসা আমারে বলতেছে যে এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি। তো ওইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তখন সে যদি মুশফিক মিনার আমাদের যে নাস্তিক্য ধর্ম, যে অবৈধ ধর্ম, কি যেন আহ অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে গিয়েছেন, ওরকম ক্ষতি আর কোনো মুমিন আর কোনো সময় আর কোনো জীবনে করতে পারেনি। আপনি মুশফিক মিনারকে বলেন বেশি বেশি করে এসে আমাদের এই অবৈধ ধর্মের সমালোচনা যেন এসে করতে পারে। আগে যেমন ওই যে দাঁত ভেঙে দিছিল, এরকম দাঁত যেন ডেইলি বেসিসে ভাঙতে পারে। কি হ্যাঁ, বলতেছেন তাহলে ভাই? তাহলে আমি হ্যাঁ রাজি আছি। তাহলে আপনি আজকেই মুশফিক মিনারকে একটু গিয়ে বলেন যে সে যেন এসে আমাদের যে জয়ীফ হাদিস গুলা, যেগুলো দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি, সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে। এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফারাজ ভাই বলতে পারবে না তারা আমরা কথা বলতে দেই না, এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না, কারণ মুশফিক মিনার এক একবার আসার পরে একটা লাইভ 7 ঘন্টার ছিল, ফারাজ ভাই মনে আছে? 7 ঘন্টার লাইভ, হ্যাঁ ভাই, মনে আছে। 7 ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করছি, এরকমও আমাদের রেকর্ড আছে। তাহলে শান্ত ভাই, তাহলে তো সমস্যা নাই, তাহলে তো ভালোই হইলো। মুশফিক মিনার আমাদের লাইভে এসে আমাদের সামনে বসে আমাদের জয়ীফ হাদিস গুলো আমাদেরকে মানে একদম হাতে নাতে ধরায় দিবে। তাহলে তো বলেন তাকে আসতে, এসে দেখায় দিতে। সেটা আমি যদি ওনার সাথে যুক্ত হই কখনো, ওনাকে বলে দেখবো। আপনি চ্যালেঞ্জ করেন আসিফ ভাইকে, কোনগুলা জয়ীফ হাদিস ওইগুলা ওনার মুখে ছুড়ে মারেন,
আর বলেন এগুলা জয়ীফ হাদিস, এইভাবে বলবো না, কিন্তু আমি বলতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই না। ওরা আমাকে বলে আল্লাহ নাই, এটা প্রমাণ করেন, এমন একটা কথা বলে। আমি বললাম যেটা নাই সেটা আবার প্রমাণ হয় নাকি? তখন আমাকে মানে পেঁচাই লিছে, আ- তখন আমার ভালো লাগে না, বললাম ওয়েস্ট অফ টাইম, তখন বের হয়ে চলে আসি। আল্লাহ নাই বা কুতকুত দেবতা নাই, এরকম তো কোনো কিছু তো আমাদের দাবি না, এটা তো আমাদের কোনো অ্যাক্টিভ ক্লেম না, তাই না? জি জি। আমরা তো এরকম কোনো দাবি করি না যে কুতকুত নাই। কুতকুত কি ভাই? এটা আমি জানি না কুতকুত কি, এটা কি খায় না মাথায় দেয়? আল্লাহ কি খায় না মাথায় দেয়, এটাই তো আমি জানি না। তা আল্লাহ কি, তুমি তুমি দাবি করতেছো আল্লাহ কি, এটা তো তুমি আগে বলো আল্লাহ কি, এবং এটা কই আছে, কেমনে আছে, এবং এটা প্রমাণ কি, সেটা তুমি বলো। যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে। আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকমের কোনো স্ট্যান্ডই যাইনি, আমরা তো জানিই না ওইটা কি জিনিস, এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই, নাকি ভাই? তবে যেটুকু মনে হলো, ওনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ আসিফ বলছিল, কিছু কিছু সময় নাস্তিক আসিফ বলছিল। তো কথা শুনে মনে হলো আপনি, সে যদি 500 বছরও বাঁচে, সে আসবে না আপনার সাথে কথা বলতে। আপনার যে তথ্য প্রমাণ আসিফ, দলিল এগুলোর আসিফ এগেনস্টে আমি মনে অনেক কথা কষ্ট বলতে পাইলাম আসছে। ভাই, এত কষ্ট পাইলাম ভাই। ও আপনাকে আসিফ বলে ডাকছে, প্রিন্সেস। ভাই, আরে নাস্তিক খুব আছে বলে না, যদি লোকে শুনে যায়, যদি মুভমেন্টটা শুনে আপনাকে সার্চ করে, সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না, বা নাস্তিক আসিফ মহিউদ্দিন বলে না, শুধু আসিফ বলে। শুনেন শুনেন, আমি আপনারা একটা সংক্ষেপে কথা বলে দিই, হ্যাঁ। আমাদের প্রিন্সেস, আমাদের প্রিন্সেস, প্রিন্সেস কি জন্য প্রিন্সেস বলছি আমি একটু দেখাই দিই। প্রিন্সেস কাকে বলছি এটাও তো একটু দেখা উচিত, মানে দেখানো দরকার। কি আমাদের এই যে প্রিন্সেস, মাঝখানে প্রিন্সেসকে দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, এই যে প্রিন্সেস আছেন, প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না। কতদিন পর্যন্ত সমস্যা ছিল না? যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্যান্য দিনী ভাইগুলো আছে, হ্যাঁ, ওই দিনী ভাইয়ের আবলামি তাবলামির জন্য তাদেরকে পচাইতাম, কিন্তু এই প্রিন্সেসকে পচাইতাম না। ততদিন পর্যন্ত প্রিন্সেসের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো। সে তো মানে পারলে ডেইলি বেসিস লাইভে আসে, সে এসে কথা বলে। আম, সে আমাদের সাথে, আমাদের নিয়ে কোনো বাজে কথা এরকম কোনো লাইভে বলে বেড়ায় না, আরে অ্যাক্টিভলি আমার সাথে বলে বেড়ায় ফোনেও না আর কথা কি। বলতো, আমার সাথে ফোনেও কথা ফোনে কথা বলতো ভাই। বলতো, মেসেজেও কথা হইতো, বা এই সব 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 ঠিক ছিল, হ্যাঁ। কিন্তু যখন সামহাও এই প্রিন্সেসের আবলামি তাবলামি নিয়ে আমরা কয়েকটা ভিডিও ছাড়লাম, তখন না, নাস্তিকরা এত খারাপের খারাপ, নাস্তিক আসি, নাস্তিক ফারাস না না ফারাজ এত ভাই, খারাপের খারাপ। সমস্যাটা সমস্যাটা শুরুটা কোথা থেকে হলো সেটা আমি একটু বলে দিই। মিনার আইসা আমাদের লাইভে আইসা খুব মানে খুব সাহস নিয়ে বইলা গেছে যে হয় ইসলামের দাসীর সাথে লাগালাগি করা এগুলা হালাল, ইসলামের যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল, ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল, এগুলা সব আইসা বইলা গেছে। বইলা যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতেছে যে মিনারে তো নাস্তিক হয়ে গেছে। মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে। ওরে, ও তো মানে এটা কেমন কথা, আমরা এতদিন ধরে নাস্তিক আসিফের জবাব দিয়ে যাইতেছি, কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে, আমরা এতদিন ধরে করতেছি, আমাকে সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে। এইটা বইলা মিনারকে দিয়া তারা দিল হুমকি, আর মিনারকে নাকি পিটাবে, মিনারকে নাকি মারবে। মিনার নাকি বাসা থেকে পালায় গেছে, শুনলাম বাসা থেকে অন্যান্য জায়গায় নাকি লুকায় আছে। তো লুকায় টুকায় আছে। এখন ওই সময় তারা লুকায় লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনরা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে, এবং অমুক অমুক মুমিনরা সহি ইসলামের পথে নাই। এই নিয়ে দুই গ্রুপের ভিতরে মারামারি। তখন গিয়া মিনার বলতেছে যে তা সে নাকি আর আমার লাইভে আসবে না। এখন অন্য মুমিনরা তারা বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফারাজ এরা মিল্লা আপনার মুখের থেকে সব কথা বাইর করে ফেলায়। আপনি একটু বোকাশোকা আছেন, এই জন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইর করে ফেলায়, এই জন্য আপনি আর যাইবেন না ওই লাইভে। তখন মিনার সিদ্ধান্ত নিল আসিফের লাইভে সে আর যাবে না। এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা আমার হচ্ছে সাথে সিদ্ধান্তের বিষয়। আর ঘৃণা শুরু হয়েছে তখন থেকে আসিফ ভাই, যে তার যে রিয়েলাইজেশন আমরা এত খারাপ, কখন এই রিয়েলাইজেশনটা আসলো? যখন তার আবলামি সব নিয়ে ভিডিও টিডিও বানাইলাম, যারে প্রিন্সেস জন, তারে প্রিন্সেস নামে পরিচিত করে দিলাম দুনিয়ার কাছে, তখন তার রিয়েলাইজেশন হচ্ছে ও
এরা তো অনেক খারাপ, এরা তো আচ্ছা, ফারাজ ভাই, আমরা যে সেই শুরু থেকে মোহাম্মদ রে গালিতেছি, এটা নিয়ে তো আর রিয়েলাইজেশন আসে নাই, তাই না? এটা এত সমস্যার বিষয় না, এটা এটা ঠিক আছে, বাট আমারে নিয়ে আমাকে প্রিন্সেস বলছে, নারীবাদী বলে তারা নিজেদেরকে নারীবাদী বলে আবার অন্যকে কটাক্ষ করার জন্য তাদেরকে নারী সুলভ ট্যাগ দেয়। নবীরা সেই কবে থেকে কইতাছে এটা নিয়ে তার কোনো টেনশন নাই, আইসা নাচতে নাচতে আমার লাইভে এসে কথা কইতাছে, আর হেরে নিয়া হেরে প্রিন্সেস বলছে দেখা এখন সে নাকি গোসা করে আর আসবে না আমাদের লাইভে। এটা ভাই কেমন কথা, আমি তো বুঝলাম না। এটা কিভাবে একজন মুমিন এই দাবিটা করতে পারে? এটা তো তার ইমানের প্রশ্ন, যে সে তার সমালোচনা সহ্য করতে পারতেছে না, কিন্তু আসিফ ভাই, মুহাম্মদের আসিফ ভাই, সমালোচনা সহ্য আপনি করতে পারতেছে আপনাকে একটা তামিল মুভির ডায়লগ শুনবেন। না। শুনি। এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য, আমি হচ্ছি মিনার আর আপনি হচ্ছেন একটা মিমার। এটা কি সে নিজে বলছে ফারাজ ভাই? এটা কি সে নিজে বলছে মিনার? আপনাকে কি এই ডায়লগ দিছে সে? ভাই প্রাইভেট চ্যাটের কথা, এটা আমি ডিটেল বলবো না, ডিটেল বলা উচিত হবে না, বাট আপনি নিজে একটু ইয়ে করে দেন, আপনি নিজে একটু মানে আমার কাছে ইয়ে মনে করেন, হচ্ছে এটা যে অন্য সেই কেউ ডায়লগ দিতে অন্য পারে। কেউ কথা বললে এই কথাটা কিভাবে বলতো, আর সে যদি নিজে বলতো তাহলে এই কথাটা কিভাবে ইয়ে করতো। ডায়লগটা অ্যাকুরেট, ডায়লগের আমার মতো কোনো কাছে মনে হচ্ছে সমস্যা নেই। এই ডায়লগ মিনার নিজে আপনাকে দিচ্ছে আমার মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, আমরা কি মিনারের একটা বক্তব্য একটু শুনে নিব? এখানে একটা মিনারের বক্তব্য একটা শোনার একটু শিওর দরকার শিওর আছে। শিওর। তাহলে আমরা একটু মিনারের একটা বক্তব্য একটু শুনে নেই, এখানে কি বলে মিনার একটু দেখি। এটা দাঁড়ান, এটা একটু সরায় দিই। আহ শান্ত সাহেব, আপনি কি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো, তাই না? আমি ছাড়ছি, হ্যাঁ? জি। আচ্ছা, এখানে কারা কারা উপস্থিত আপনি একটু দেখেন, কারা কারা উপস্থিত লাইভে দেখেন, একটু ছাড়ি। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি হাসান ভাই, আপনি বলুন। ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তো ব্যাক স্টেজ বলছিল তো ঢুকতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি। আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না, তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিও গুলো ছিল সেগুলো শোনার পর, এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। জি, আচ্ছা মানে আচ্ছা, এন্টি ইসলাম না। আচ্ছা সরি সরি। জি জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের এই কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়, কি কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকম নিতে হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো
কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি এ সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। কাজে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ আচ্ছা, আমরা শুনলাম এই যে মুশফিক মিনারের বক্তব্য মোটামুটি আমরা শুনলাম। শান্ত সাহেব, আপনি তো শুনলেন মুশফিক মিনার কি বললো, আপনি তো আসিফ শুনলেন ভাই, নাকি? can I say something about it? হ্যাঁ হ্যাঁ, বলেন। বোঝা বোঝা গেল না ভাই, বোঝা গেল, কিন্তু মিউজিক না চালো নাই ভালো ফারাজ ভাই, আবার আমি একটা ইয়া খাবো। এই 2-1 সেকেন্ডের জন্য আই হোপ কিছু হবে না ভাই। আমি এটা শুনে না বলছেন ইউটিউবে কলসি লিখছি, বলছেন প্রথমে এই গান আসে, কলসি ফুটা করে দেবো, পানি পড়বো ভাই। আচ্ছা, শান্ত সাহেব, উনি এই যে মুশফিক মিনার তো বললেন যে আমরা নাকি ট্রেন্ড নাস্তিক, নাকি আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না, সাধারণ মুসলমানদের আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না নাকি? শান্ত, আপনি আনমিউট করে বলেন। না, হ্যাঁ মানে বলেন। মুশফিক ভাই যে কথাগুলো বলছে, যে যুক্তি দেখাইছে, যুক্তিগুলো তো মানে উপস্থাপনই হয় নাই আমার কাছে লাগছে। উনি বলতেছে আপনার কলসিতে যদি পানি থাকে তাহলে আপনার নতুন কিছু ঢুকবে নাকি ওই কলসিতে, না। তো আসলে যদি একজন মুসলমান মুমিন সে যদি সারা জীবন ওয়াজ নসিহত শুনে এবং ইসলাম শিক্ষা নেয়, ধরলাম সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি, তাহলে নাস্তিকতা শোনার পর বা নাস্তিকের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শোনার পর সে কেন নাস্তিক হবে? সে তো মুমিনই থাকার কথা। তো অনেক নাস্তিক তো আছে যারা মুমিন ছিল, পরে নাস্তিক হয়ে গেছে। তো ওনার আর্গুমেন্ট বা যুক্তি এখানে তো মানে ফেল করে। মানে না, ওনার কথাটা আছে এইটা, ওনার কথাটা এই যে শিলা নামে উনি ভালো লিখেছেন, মানে প্রিন্সেস মিনার বলতেছে আগে মাথায় গোবর ঢুকিয়ে নাও, তাহলে সারা জীবন মুমিনি থাকবো, অন্য কেউ আর কিছু জীবনেও ঢুকাই থাকবো। আগে অন্ধবিশ্বাসে একদম ঠাইসা অন্ধবিশ্বাস ভরবা, এরপরে দেখবা আর কিচ্ছু কেউ চাইলেও ঢুকাইতে পারবে না, এমনই হয়ে যাবে মগজটা, তখন আর কলসি এমনই ভর্তি হয়ে যাবে আর কিচ্ছু ঢুকবে না। কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে তোমাদের যদি নতুন আর্গুমেন্ট থাকে, নতুন কিছু যুক্তি থাকে, নতুন দলিল প্রমাণ থাকে, আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে নিব। যদি আমাদেরকে বেটার আর্গুমেন্ট কেউ দেখাইতে পারে, আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার, তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি, তথ্য, প্রমাণের সাথেই থাকবো। আমরা আমাদের অবস্থান পরিবর্তন আসিফ ভাই, করব না। 5 মিনিটস, আসিফ ভাই, 5 মিনিট। 5 মিনিটস মানে কি? আপনি 5 মিনিটস পরে আসতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো শান্ত, আপনি তো দেখলেন যে কি একটা অবস্থা, যে মুশফিক মিনার মানে পরামর্শ দিতেছে যে এই সমস্ত নাস্তিকের আর্গুমেন্টের সামনে কাছাকাছি না যাওয়াই ভালো, এগুলো না শোনাই ভালো, এগুলো শুনলে মাথায় এগুলো ঢুকে যেতে পারে, ঢুকে গেলে ইমান দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ, মুমিনদের লাইভও আপনারা শুনেন, মুমিনদের বক্তব্য শুনেন এবং আমাদেরটাও শুনেন, মুমিনদেরটাও শুনেন, পাশাপাশি দুইটাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা তো সবসময় সেটা বলি, নাকি ভাই? জি, ঠিক আছে। না, ঠিক আছে শান্ত ভাই, আর কিছু বলবেন আপনি? কোনো প্রশ্ন না, তবে একটু বিনোদন পাচ্ছি। আর আপনাদের এই ভিডিওগুলো আমি শুনে বিনোদন পাই এবং শিক্ষা পাই, শিখি অনেক কিছু। আর আজকে অনেক মজা পাচ্ছি একটা বিষয় নিয়ে, বলে শেষ করে ফেলবো আমার কথা খুবই সংক্ষেপে। এই যে আমেরিকা, ইসরায়েল, ইরানে 14 জন বিজ্ঞানী সহ 600-র উপরে মানুষ হত্যা করছে ইরানে, এবং তাদের পরমাণু স্থাপনা গুলা মানে গুড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। তারপরও আমার আশেপাশে কিছু মুসলমান আছে, মুমিন আছে, তারা মানে বলে ইরান জিতে গেছে, এবং আমেরিকা নাকি ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করছে। এইগুলা শুনে মানে আমি খুবই হাসছি। জানি না আপনাদের কেমন লাগছে এগুলা শুনে। মুমিন সবসময় জেতে, ওরা হারলেও জেতে, জিতলেও জেতে, ঠিক আছে। আমি একটা যুক্তি দেখাইলাম, এই কাতারের মানে যে ঘাঁটি গুলা আছে এগুলা খালি করে ফেলছে। 3 দিন আগে তারা আক্রমণ করছিল, 3 দিন পরে তারা লুকিয়ে গেছে, এবং আমেরিকার এম্বাসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও। এটা ইরান জানে, তারপর আক্রমণ করলো। এটা বলার পর বলে একটা পাওয়ার,
মানে হাস্যকর সব মানে মানুষের কি বলবো ভাই, মানে অনেক ঠিক আছে মজা পাইছি শান্ত ভাই, এগুলো আমরা বুঝি। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। হ্যাঁ ধন্যবাদ ভাই।